হ্যালো, হ্যাঁ ঠিক আছে, কাছে থাকে। গত সপ্তাহে আমরা আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ ক্লাস শুরু করেছিলাম দীর্ঘ বিরতির পর। বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ 1970 সাল থেকেই হোমিওপ্যাথির উন্নয়ন, প্রচার, প্রসার, নিজেদের অধিকার প্রতিষ্ঠা আদায়ের জন্য কাজ করে যাচ্ছে এবং সারা বাংলাদেশেই তার শাখা প্রশাখা আছে এবং প্রতিটা শাখাতেই এই প্রশিক্ষণ ক্লাসের বা আলোচনার ব্যবস্থা আছে। তো আমাদের সৌভাগ্য, আমাদের সাথে আরও অনেক আমাদের সহযোদ্ধা সহপাঠী যুক্ত হয়েছেন। আমরা মনে করি আমাদের এগিয়ে চলার যে শক্তি সেটা আরও অনেক বৃদ্ধি পেয়েছে। তো আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলেন ডাক্তার আলী স্যার, তারপরে শাহরিয়ার ভাই অর্গানন এবং রেমেডিকা নিয়ে আলোচনা করেছিলেন। তো আমি আলোচনা শুরুর আগে প্রথমেই হেনিম্যানের একটা উক্তি দিয়ে শুরু করতে চাই যে হোমিওপ্যাথি ইজ দ্য ডিভাইন আর্ট অফ হিলিং গিফটেড বাই দ্য গ্রেসিয়াস গড দ্য সাফারিং হিউম্যানিটি। আমি যদি আরেকটু সহজভাবে বলি, হোমিওপ্যাথি ইজ দ্য ডিভাইন আর্ট অফ হিলিং। হোমিওপ্যাথি হচ্ছে একটা ঐশ্বরিক আরোগ্য কলা, গিফটেড বাই দ্য গ্রেসিয়াস গড, করুণাময় ঈশ্বরের দ্বারা সৃষ্ট, অব দ্য সাফারিং হিউম্যানিটি, পীড়িত মানবের জন্য বা পীড়িত মানব জাতির জন্য। তো আমরা যদি এই কথাটা বিশ্বাস করি তাইলে আমাদের আর অলসতা বা পাঠ বিমুখতার আর কোনো সুযোগ থাকে না। তো এই বিশ্বাসটা আরও বেশি পুক্ত হবে যখন আমরা আমাদের সিনিয়র বা স্যারদের দেখব যে অনেক জটিল কঠিন রোগী আরোগ্য হয়েছে, যেটা কল্পনাই করা যায় না। বা আমরা নিজেরা যখন প্র্যাকটিস করব, যখন দেখব যে অনেক জটিল কঠিন রোগী আরোগ্য হয়েছে, খুব সহজেই আরোগ্য হয়ে যায়, আবার অনেক ব্যর্থতা থাকবে সফলতার পাশাপাশি। তো এই আরোগ্য ক্রিয়াটা আমরা যখন প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারবো, দেখতে পারবো, তখনই সেই কোটেশনের মর্মবাণীটা আমাদের হৃদয়ে প্রতিষ্ঠিত হবে। তো গত সপ্তাহে শাহরিয়ার ভাই একটা বলেছিলেন, একটা কেস হিস্ট্রি বলেছিলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তো এরকম যদি আমি আর একটু ভিন্নভাবে বলি, যেমন ধরেন জানুয়ারি মাস আমাদের দেশের শীতকাল, বিশেষ করে পৌষ মাঘ মাস। কোনো এক সিএনজি ড্রাইভার, সে সিএনজি চালিয়ে রাত্রে 12টা সাড়ে 12টার দিকে বাসায় আসছে। আসার পরে সে বলল যে আমি তো অসুস্থ বোধ করতেছি, আমার বুকের মধ্যে ব্যথা অনুভব হচ্ছে এবং খুব অস্থিরতা প্রকাশ করছে, সাথে পানির পিপাসা, এবং প্রচণ্ড অস্থিরতা, একটু ফরে ফরে পানি খাচ্ছে আর বলতেছে যে আমি তো আর বাঁচতাম না, যদি আমার আত্মীয় স্বজন দেখতে চায় তাহলে তাড়াতাড়ি খবর দেও, যদি আমাকে দেখে যায়, আমি আগামীকালকে 10টার মধ্যেই মারা যাব। এইরকম, এটা কোনো কল্প কাহিনী না, এটা কোনো বানানো গল্প না, আমার প্রত্যক্ষ দেখা একটা ঘটনা। এখন এই যে হোমিওপ্যাথ ডাক্তার হিসেবে আমরা কী ঔষধ দেব? তো যদি নীতি অনুসারে আমরা ওষুধ দিই তাহলে এইসব কেসগুলা সাধারণত এগুলো হইলো অ্যাকিউটনেস নিয়ে আসে। এই প্রচণ্ডতা, এই অ্যাকিউটনেস যদি আমরা নীতি অনুসারে ওষুধ প্রয়োগ করি তাহলে খুব র্যাপিডলি ভালো হয়ে যাবে, ম্যাজিকের মতো ভালো হয়ে যাবে। এবং ম্যাজিকের মতো ভালো হলে হোমিওপ্যাথির সুনাম ছড়িয়ে পড়বে এবং যে ডাক্তারের মাধ্যমে ভালো হবে সে খুব সহজেই মানে একটা আলোড়ন সৃষ্টি করবে, তার একটা গুডউইল সৃষ্টি হয়ে যাবে। তো এটা ওষুধটা কী হইতে পারে আপনারা এটা বিবেচনা করবেন, আমি পরে বলবো। তো এই কেস সৃষ্টিতে একটু এটা শেষই করে নিই, তারপরে আমরা আজকের আলোচ্য বিষয়ে চলে যাব। যে আপনারা বলেন তো ওষুধ কী হবে? একবারে দিবালোকের মতো স্পষ্ট আমি যে কথাগুলো বলছি, এবং এটা কোনো বানানো ঘটনা না, আমার প্রত্যক্ষ। হ্যাঁ, অ্যাকুনাইট। আর কেউ? হ্যাঁ, ধন্যবাদ তোমাকে, অ্যাকুনাইট। তবে এখানে একটু মিসও হইতে পারে, ওই যে আর্সেনিকও হইতে পারে। হ্যাঁ, আর্সেনিকও অনেকে ভাবতে পারে, কিন্তু আর্সেনিক না। যেমন রাত্রে আমি বলছি 12টা সাড়ে 12টায়, এই কথাটার উপর প্রাধান্য দিয়ে ঘন ঘন পানি খায়, আর্সেনিকও কেউ দিতে পারে, কিন্তু তার প্রেক্ষাপটটা কি
প্রেক্ষাপট হলো শুষ্ক শীতল আবহাওয়ায় ড্রাইভ করে ঠান্ডা বাতাস লাগিয়ে হার্টের ডিজিজ মানে অ্যাকিউটনেস দেখা দিছে, হার্টের পালপিটেশন, ব্যথা। এবং আর সে এই কথা বলে না যে আমি আগামীকালকে 10টায় মারা যাব। হ্যাঁ, কে কে আছে আমারে দেখার হইলে দেখা যায় যেন। হ্যাঁ, তো এই জন্যই মানে আলোচনার দরকার। কেউ যদি পড়ার পর কিন্তু এই মুহূর্তে তার একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করতে পারে যে কী দিব, আর্সেনিক দিব না অ্যাকুনাইট দিব। যদি আর্সেনিক দেয় তাহলে রুগী আংশিকভাবে একটু রিলিফ হইতে পারে, কিন্তু রুগী আরাম পাইতো না। আর অ্যাকুনাইট দিলে সাথে সাথে রুগী আরাম পাইব, ঘুমিয়ে থাকবো, সকালে সে বুঝতেই পারতো না যে আমি এত বড় অসুস্থতা যে ছিল। হ্যাঁ, তো এগুলো আমার মানে প্রত্যক্ষ ঘটনা আমি আপনাদের সাথে একটা শেয়ার করলাম। তো সেটা কিভাবে দিতে হবে? নীতির মধ্যে। নীতি কি? হোমিওপ্যাথিক নীতি, যেটা বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের ব্যানারে আছে এই মনোগ্রামে, সিমি মনো মিনি। সিমি মানে কি? লব সিমিলার, মানে সদৃশ নীতি অনুসারে। মনো লব সিমপ্লেক্স মানে একক ঔষধ, সিঙ্গেল ঔষধ। আর আরেকটা হচ্ছে মিনি। মিনি মানে মিনিমাম ডোজ, ক্ষুদ্র মাত্রায় বা সূক্ষ্ম মাত্রায় ওষুধ প্রয়োগ করতে হবে। এটাই হলো হোমিওপ্যাথির মানে বেসিক নীতি। এই নীতি যদি আমরা না মানি, এই নীতি না মেনে যদি ওষুধ প্রয়োগ করি, তাহলে এটা হোমিওপ্যাথি আর হবে না। কোনোটা দিলাম, আর্সেনিকও দিলাম, তাইলে কিন্তু দুইটাই দিলাম, যে আমার দুইটাই যেহেতু আমার মনে হইতেছে তো দুইটাই দিয়ে দিলাম, তখন কিন্তু রোগীটা নির্মল আরোগ্য হবে না। তখন একটা কমপ্লেক্স অবস্থা সৃষ্টি হইতে পারে। বা নলেজ অর্জন করতে গেলে নীতির মধ্য দিয়ে চিকিৎসা করতে হবে। যদি কেউ ভুলে আর্সেনিকও দিত রুগীটাকে, সে হয়তো ফেল করতো, রুগী সামান্য একটু আরাম পাইতো, রুগী ভালো হইতো না। কিন্তু সে ভুল থেকে সে শিক্ষা নিতে পারতো যে আমার সিলেকশনটা ভুল হয়েছে। তো ভুল করাও নীতির মধ্য দিয়ে, ভুল করলেও এই ভুলের মধ্য দিয়ে সে শিখতে পারে। আর একসাথে একাধিক ঔষধ যদি কেউ প্রয়োগ করে, কোনটায় কি হলো না হলো সে সারা জীবন অন্ধকারে থেকে যাবে। কেন বলছেন যে কেউ যদি নীতির মধ্য দিয়ে 5 বছর হোমিওপ্যাথিক প্র্যাকটিস করে, আরেকজন যদি নীতি বিরুদ্ধ একসাথে একাধিক ওষুধ প্রয়োগ করে 50 বছর সারা জীবন প্র্যাকটিস করে, যে 5 বছর করছে তার যে অভিজ্ঞতা হবে, তার 50 বছরও সারা জীবনে সেই অভিজ্ঞতা সঞ্চয় হবে। তার কোনো ওষুধের প্রতি তার কোনো কনফিডেন্ট বিল্ড আপ হবে না। তার নিজের অসুস্থতা হইলে, নিজের পরিবারের লোক অসুস্থ হইলে পরে ওই ডাক্তারের পেছনে, স্পেশালিস্টের পিছনে দৌড়াইতে হবে তাকে। তো নীতির মধ্য দিয়ে আমাদেরকে চিকিৎসা করতে হবে। এবং নীতির মধ্য দিয়ে চিকিৎসা করলে পরে এটা একটু কঠিন হবে প্রথম অবস্থায়, তবে দীর্ঘদিন চর্চার পর, সাধনার পর সে খুব কম সময়ই হোমিওপ্যাথি ঔষধ ডায়াগনোসিস করতে পারে এবং রোগীকে আরোগ্য করতে পারবে। এবং তারাই হবে হেনিম্যানের প্রকৃত উত্তরসূরি এবং হোমিওপ্যাথির উত্তরসূরি। তো আমরা পরিষদ এই উত্তরসূরি তৈরি করার জন্যই স্থানীয়ভাবে এবং কেন্দ্রীয়ভাবে প্রশিক্ষণ আয়োজন করে যাচ্ছে। যারা পরিষদ প্রতিষ্ঠা করেছিল তারা আজ হয়তো পৃথিবীতে নাই, কিন্তু তার যে ফ্লুয়েন্স, তাদের যে কর্মধারা, সেটা কিন্তু এখনও অব্যাহত আছে এবং এটা চলবে। আমরা অনেক সংগঠন দেখি শুরু হয় লম্পজম্প ভূমিকম্প দিয়ে, কিছুদিন পর চলে আবার। যে উদ্যোক্তা সে যখন ডাইভার্টেড হয়ে যায় তখন এটা বন্ধ হয়ে যায়। যেমন অনেকগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু পরিষদ ওই 1970 সাল থেকে ছিল, আছে, আমরা আশা করি আগামীতে থাকবে। এই জন্য দরকার হলো যোগ্য উত্তরসূরি তৈরি করা। আমি খুব ভালো আলোচনা করতে পারি না। আমি একদিন ছাত্র ছিলাম, যেটা আমি গত সপ্তাহে বলছিলাম। আলী স্যারে অর্গানন পড়াতেন, আমি নিয়মিত ক্লাস করতাম, খুব নিয়মিত, কোনো দিন মিস দিছি না। আমি তখন মূল্যায়ন করছিলাম, পরে ফার্স্ট করার পরে যদি কলেজে যদি কোনো পুরস্কার থাকতো যে সবচেয়ে বেশি ক্লাস বা নিয়মিত যে ক্লাস করছে তার জন্য একটা পুরস্কার, তাহলে আমার মনে হয় সেই পুরস্কারটা আমার ভাগ্যেই জুটত। কিন্তু দুর্ভাগ্য এই ধরনের কোনো পুরস্কার নাই। তারপরে পরিষদের যে আলোচনা হতো সাপ্তাহিক, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় সভাপতি যিনি প্রয়াত হয়েছেন, আমার শিক্ষক ডাক্তার বিসি দেব, উনি দীর্ঘদিন উনি মৃত্যুর আগ পর্যন্ত এই প্রশিক্ষণ ক্লাসটা চালিয়ে গেছেন। এবং অর্গানন এবং ক্রনিক ডিজিজ, হোমিওপ্যাথিক দর্শন, এই বিষয়গুলো আলোচনা হতো। এই আলোচনার মধ্য দিয়েই আমি অর্গানন সম্পর্কে এবং নিজেও স্টাডি করছি, এখনও করছি, এখন একটু বোঝার একটু ক্যাপাসিটি হয়েছে, ফলে পরে বুঝতে পারি। এবং আমাদের কেন্দ্রীয়ভাবে অর্গাননের উপর 39টা ক্লাস হয়েছিল। ডাক্তার কেমাল উদ্দিন আমাদের কেন্দ্রীয় সহসভাপতি অনলাইনে 39টা ক্লাস মানে শুরু থেকে শেষ পর্যন্ত উনি নিয়েছিলেন। আমি 39টা ক্লাসে উপস্থিত ছিলাম, অনলাইনে ছিলাম আর কি।
তো এই সব কিছু মিলাইয়া অর্গানন পড়লে এখন আমি একটু বুঝতে পারি। তো আজকে আপনারা যারা শুনছেন, আগামী দিন আপনারাও অর্গানন সম্পর্কে বা হোমিওপ্যাথিক বিভিন্ন বিষয় সম্পর্কে আপনারাও বলবেন। তো এখন আসা যাক আজকের যে আলোচ্য বিষয়, অর্গানন অফ মেডিসিন, আমার প্রথম পর্ব বলবো। আমরা গত সপ্তাহে যে আলোচনা করছিলাম, আপনাদের কি মনে আছে? আলী স্যার আলোচনা করছিলেন, কোন বিষয়ের উপরে আলোচনা করেছিলেন? এক মিনিটে যদি কেউ বলেন যে অর্গাননের কোন বিষয়টা আলোচনা হয়েছিল এবং এই বিষয়টার মূল বিষয়টা কি, যে কেউ 1 মিনিটে। আমরা আজকে যে আলোচনা করব, পরবর্তীতে যখন এই আলোচনা হবে তখন পূর্বের আলোচনার একটু আমরা ফিডব্যাক নেব। তাহলে আসলাম আর গেলাম, কিন্তু আমরা যদি ফিডব্যাক না নেই তাহলে এটা পুক্ত হবে না, মেমোরিতে উজ্জ্বল হয়ে থাকবে না। যদি কেউ একজন বলেন যে গত সপ্তাহে কি আলোচনা হয়েছিল অর্গাননের, যদি কিওয়ার্ড একটা বা দুইটা কিওয়ার্ড বলেন যে আমরা এই শিখলাম গত আলোচনা থেকে। 1 মিনিট। যাই হোক, আমি ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা এই বিষয়টা আমরা খেয়ালে রাখবো। আমরা যে ক্লাসটা হবে এটা প্রশিক্ষণ ক্লাস মানে প্রকৃষ্টভাবে শিক্ষণ। তো আমরা পরবর্তীতে এই বিষয়গুলো আমরা করবো, আমরা ফিডব্যাক নেব, ক্লাসের ফিডব্যাক না নিলে হবে না। তো অ্যাপোরিজম 1 নিয়ে আলোচনা হয়েছিল এবং অ্যাপোরিজম 1-এর যে মূল বিষয়টা ছিল যে রোগীকে আরোগ্য দান করা, তার স্বাস্থ্যে পুনঃপ্রতিষ্ঠা করা চিকিৎসকের একমাত্র ব্রত। যেটা অর্গাননের যে মূল যে অর্গানন, এই অর্গাননটা ছিল মূলত জার্মান ভাষা তো আমরা বুঝি না। তো পরবর্তীতে এটা ওয়ার্ল্ড ওয়াইড বিস্তৃত করার জন্য ডক্টর ডাজেন এটা জার্মান ভাষা থেকে অনুবাদ করছেন ইংরেজিতে। তার পরবর্তীতে 6th এডিশন, অর্গাননের 6টা এডিশন হয়েছে, ফার্স্ট থেকে মানে 6th। তো 6th এডিশনটা ডক্টর বুরিক অনুবাদ করছেন ইংরেজিতে। ডাজেনের যে অনুবাদ, সেই অনুবাদটুকু রেখে যে 6th এডিশনের যে পরিবর্ধন বা পরিমার্জন হয়েছে, সেই এডিশনটারে উনি যুক্ত করে অনুবাদ করেছেন বলে ইংলিশে ডক্টর বুরিক। বিশ্বে হোমিওপ্যাথি জগতে এই বুরিকের যে বইটা, এটাই মানে অথেন্টিক বই হিসেবে গণনা করা হয়। এবং আমি শুরু করেছিলাম হরিমোহন চৌধুরী, তারপরে আবুল হোসেন, তারপরে ত্রিগুণনাথ বন্দ্যোপাধ্যায়, জি দীর্ঘাঙ্গী, আর এখন একটা বই আসছে, এটি লোগা এসু সহজভাবে হোমিওপ্যাথি অর্গানন শিখি। এটা ডাক্তার সুকলন সরকার, উনিও MA ফিলোসফির উপরে MA এবং হোমিওপ্যাথির উপরে বেশ পড়াশোনা করছেন আমার জানা মতে। এই বইটা খারাপ না, এটা যারা প্রাইমারি লেভেলে ফার্স্ট ইয়ারে যারা আছে, যারা করতে চায় এটাতে শুরু করতে পারে। এটা মূল অ্যাপোরিজমটা আছে, অনুবাদ আছে এবং অর্থগুলা সুন্দরভাবে বিশ্লেষণ করে দিচ্ছেন। এসু সহজভাবে অর্গানন শিখি, এটা দিয়ে শুরু করা যায়। এবং এটার যে ভাষাগুলা, এটা আমি দেখেছি মানে মূল ভাবের সাথে মিল আছে। এবং অনুবাদ কাজটা কিন্তু একটা কঠিন কাজ, মূল বইটা সাথে রাখলে তারপরে অনুবাদটা পড়লে একটু ভালো হয় আর কি, তখন আর মিসগাইডেড হওয়ার সম্ভাবনা থাকে না। তো আমরা যদি অ্যাপোরিজম 1 আর একটু আলোচনা করি, তারপরে আমরা যাব 2-এ যাব। তার মূল সূত্রটা কি? মূল সূত্রটা বলছিলাম, দ্য ফিজিশিয়ান হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রেস্টোর দ্য সিক, টু হেল্প, টু কিউর অ্যাজ ইট ইজ টার্ম। এর অর্থটা আমরা আগে বলছিলাম, চিকিৎসকের একমাত্র ব্রত রোগীকে আরোগ্য দান করা, তার স্বাস্থ্যে পুনঃপ্রতিষ্ঠা করা। কিভাবে বলছে? অ্যাজ ইট ইজ টার্ম, যেভাবে বলা হয়েছে। এখন ধরেন একটা চর্মপীড়া বা একজিমা রোগী আসলো, অনেকে একাধিক ওষুধ প্রয়োগ করে, মলম দেয়, বিভিন্ন ধরনের অয়েন্টমেন্ট দেয়। তো অনেক সময় স্কিনে এই একজিমাটা নাই, তাহলে কি এটা ভালো হয়ে গেল? অনেকে দাবি করেন যে ভালো হয়ে গেছে, রোগীও খুশি হয়ে যায় যে আমার তো স্কিন ডিজিজ ছিল, একজিমা নাই, আমি তো ভালো হয়ে গেছি। কিন্তু অ্যাজ ইট ইজ টার্ম অ্যানিমেল বলছেন, যেভাবে বলা হয়েছে ভালো হওয়ার যে সূত্র আছে, ল অফ কিউর, যেটাকে বলা হয় হেরিংস ল অফ কিউর। হেরিংস ল অফ কিউর
মানে অর্গাননের যে ল অফ কিউর এখানে আরেকটু ব্যাপকভাবে বিশ্লেষণ করছেন হেরিং, এই জন্য বলা হয় হেরিংস ল অফ কিউর। তাইলে ল অফ কিউর অনুসারে এটা বলা হতে হবে, তাহলে এটা গিয়া নির্মল আরোগ্য পদবাচ্য হবে, নতুবা নয়। স্কিনে আছে স্কিনে নাই তার মানে বলা হলো না। তো এই বিষয়গুলা আমরা বলছি অ্যাজ ইট ইজ টার্ম, মানে যেভাবে বলা হয়েছে। তাহলে যেভাবে বলা হয়েছে, কিভাবে বলা হয়েছে, অর্গাননের যেভাবে বলা হয়েছে। তো অর্গানন যেভাবে বলা হয়েছে এগুলো আমরা পর্যায়ক্রমে এগুলো আমরা পাবো। এবং 1 নম্বর অ্যাপোরিজমটা যদি আমরা আয়ত্ত করতে চাই তাহলে পুরো অর্গাননটাই আমাদেরকে পড়তে হবে, পুরো চিকিৎসা পদ্ধতিটিকে আমাদেরকে আয়ত্ত করতে হবে। অর্গানন, ক্রনিক ডিজিজ, রেমেডিকা, তাহলেই তো আমরা রুগীর চিকিৎসা দিতে পারবো, নির্মল আরোগ্য দিতে পারবো, তার স্বাস্থ্যের পুনঃপ্রতিষ্ঠা করতে পারবো। তাইলে এগুলো আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা পাবো। যেমন 2 নম্বর অ্যাপোরিজমেও কিছুটা আছে, তারপর আরও যে 291টা অ্যাপোরিজম আছে এগুলোর মধ্য দিয়েই এই 1 নম্বর সূত্রটা প্রতিষ্ঠিত হবে। 1 নম্বর সূত্রটা আয়ত্ত করতে গেলে পুরো অর্গানটাই আয়ত্ত করতে হবে, পুরো চিকিৎসা পদ্ধতিটাই আয়ত্ত করতে হবে। তো আমরা 2 নম্বর অ্যাপোরিজমটা একটু দেখি। আমি খুব বেশি সময় নেব না, আমার আলোচনা আশা করি আধা ঘন্টার মধ্যে আমি শেষ করে নেব। তো 2 নম্বর অ্যাপোরিজমটা হচ্ছে দ্য হাইয়েস্ট আইডল অফ কিউর। কিউরটা কীরকম হবে? আদর্শ। ওই যে কথাটা আমি আগেও বলছি, আদর্শ আরোগ্যের যে নীতি আছে, নীতি অনুসারে আরোগ্য হতে হবে। হাইয়েস্ট আইডল অফ কিউর, র্যাপিড, জেন্টাল অ্যান্ড পারমানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ or removal and inhalation of the disease in its whole extent in the shortest, most reliable and most harmless way on easily comprehensive principle. Easily comprehensive principle. তাহলে আমরা কি জানলাম? দ্য হাইয়েস্ট আইডল অফ কিউর, আরোগ্যের আদর্শ আরোগ্যের বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যটা কি? দ্রুত, মানে র্যাপিড, দ্রুত বা সবচেয়ে কম সময়ে। এখন প্রশ্ন করতে পারে, অনেকেই প্রশ্ন করে যে হোমিওপ্যাথিতে তো অনেক সময় লাগে, হ্যাঁ, অনেক রুগী পক্ষ বা অনেক সাধারণ মানুষ বলে যে এটা তো আদালতের মতো। এখন আমি যদি বলি, ধরেন ডায়াবেটিস, কারো যদি ডায়াবেটিস হয় তা সারা জীবন কিন্তু ওষুধ খাইতে হয়, তবে তার ডিসিপ্লিন মানলে, স্বাস্থ্যবিধি মানলে ওষুধের পরিমাণটা কমিয়ে আনতে পারে। তো এই ক্ষেত্রে আমার জানা মতো একটা রুগী আসছিল আপনার ওয়ার্স নিয়ে, ফেসে, ঘাড়ে ওয়ার্স, শক্ত খাটমেট যেটা। তো এই ওয়ার্সের উপরে ভিত্তি করে তাকে ওষুধ দেওয়া হলো। কয়েক সপ্তাহ ওষুধ খাওয়ার পরে তার ওয়ার্সগুলা সবগুলা মিলাই গেছে। আর তার যে ডায়াবেটিস আছে এই কথা আর রুগী বলছে না। তো সে যখন ভালো হয়ে গেল তখন ডাক্তারকে কৃতজ্ঞতা জানাতে আসলো যে আমি তো ভালো হয়ে গেছি। এই সাথে আরও একটা জিনিস ভালো হয়ে গেছে, আমার তো ডায়াবেটিস ছিল কিন্তু এখন আর ডায়াবেটিসের প্রবলেমটা আমি অনুভব করি না, আমি ব্লাড সুগারের টেস্ট করছি, দেখছি সব নর্মাল আছে। হ্যাঁ, তাইলে এটা কি হলো? তার ওই সারা জীবনের যে ওষুধ খাওয়ার বুগার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কয়েক সপ্তাহেই ভালো হয়ে গেল। তাইলে এটা কি দ্রুত না? অপেক্ষাকৃত কম সময় না? বা ওয়ার্স যেটা, এটা তো অ্যালোপ্যাথিতে কোনো ড্রাগ নাই, দেয় কি কোনো ধরনের অ্যাসিড জাতীয় দেয়, এটা রিমুভ করে বা লেজার করে, হ্যাঁ, মানে এক ধরনের লেজার করে এটা চামড়া থেকে সরিয়ে দেয়। কিন্তু এটা তো রুগীর মঙ্গল না, বরং অমঙ্গল হয়। তার সারা জীবন যদি স্কিনের মধ্যে ওয়ার্স থাকে তার অন্য কোনো প্রবলেম হবে না, কিন্তু এটা যদি তাকে অ্যাসিড জাতীয় কোনো ওষুধ দিয়ে বা উগ্র ওষুধ দিয়ে বা লেজার প্রয়োগ করে এদেরকে যদি বিদূরিত করা হয়, তার সারা জীবনের জন্য রুগী বানানো হলো। তার ভিতরের মধ্যে যে হারমোনি ছিল সেই হারমোনিটা নষ্ট হয়ে যাবে, বিশৃঙ্খলা এখানে সৃষ্টি হয়ে যাবে। এটা কেউ পেরোতে পারবে না। কিছুদিন পরেই তার একটার পর একটা প্রবলেম হবে, এক ডাক্তারের কাছ থেকে আরেক ডাক্তারের কাছে তাকে যাইতে হবে, এই ছুটাছুটি তার শুরু হয়ে যাবে। তারপর কি? জেন্টেল, বিনা কষ্টে বা নিরুপদ্রবে। এই অর্গাননের 6টা এডিশন হয়েছে। তো 6টা এডিশনের তো দরকার ছিল না, প্রথম যে এডিশন ছিল, ফার্স্ট এডিশন, এটাই তো হতো, কিন্তু না। হেনিম্যান দেখলেন যে প্রথম এডিশনে যেভাবে ঔষধ প্রয়োগের কথা বলছেন, বিশেষ করে প্রথম থেকে ফিফথ পর্যন্ত, প্রায় ফোর্থ থেকে ফিফথে আইসা একটা পরিবর্তন শুরু হলো। মানে 4টা এডিশন পর্যন্ত যেভাবে ঔষধ প্রয়োগ করা হতো
এইভাবে রুগীর কষ্ট হয়ে যেত অনেক অনেক ক্ষেত্রে। যেমন কীরকম, ওই যে আমি একটু আগে বলছিলাম চর্মপীড়ার রুগী ধরেন সাপোজ, তো ওষুধ দিতে এটা কি সেন্টিসিমেল পদ্ধতিতে। তো সেন্টিসিমেল পদ্ধতিতে ওষুধ দিলে বিশেষ করে চর্মপীড়ার ক্ষেত্রে একটা সমস্যা হয়ে যায় অনেক ক্ষেত্রে। ডোজ যদি সঠিকভাবে ম্যানেজমেন্টটা না হয় তাহলে চর্মপীড়াটা অনেক সময় বেড়ে যায় এবং বেড়ে একটু প্রচণ্ডতা দেখা দেয়, এবং প্রচণ্ডতা দেখা দিলে পরে অনেক সময় ওই ডাক্তার ছেড়ে চলে যায় এবং এমনকি এই পদ্ধতি ছেড়ে চলে যায়, এলোপ্যাথির কাছে চলে যায়। তখন হানিম্যান ওই চিন্তা করলেন যে এটা কীভাবে এই কষ্টটা লাঘব করা যায়। তো এই রিসার্চের মধ্য দিয়েই উনি 6th এডিশন দিলেন। 6th এডিশনের মধ্যে মূল যে পার্থক্যটা সেটা হলো এখানে নতুন আঙ্গিকে নতুন প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে ঔষধ তৈরি করার ফর্মুলা দিলেন। এটাকে বলছেন একটা হানিম্যান বলছেন যে পারফেক্ট মেথড, অর্থাৎ 50 মিলিসিমেল মেথড উনি দিয়েছেন 6th এডিশনে। এবং 6th এডিশনটা বলছেন নিয়ারেস্ট পারফেক্টলি একটা মানে এডিশন হয়েছে, প্রায় কাছাকাছি একটা এডিশন। আর যে মেথডটা দিয়েছে ঔষধ প্রক্রিয়ার তৈরির প্রয়োগের, সেটা বলছে পারফেক্ট একটা মেথড আমি দিতে সক্ষম হয়েছি। এটা একটা আত্মতৃপ্তি নিয়ে উনি এই পৃথিবী থেকে চলে গেছেন একটা আত্মতৃপ্তি নিয়ে, এটা আমরা সবাই জানি। তো এই বিনা কষ্টে যদি আমরা 6th এডিশন অনুসারে ওষুধ দিই তাহলে রুগীর আরোগ্য ক্রিয়াটা বিনা কষ্টে সম্পন্ন করা সম্ভব হয়। কারণ এটার কি নিয়ন্ত্রণটা রুগী এবং ডাক্তারের হাতে নিয়ন্ত্রিত থাকে, মানে তার স্টিয়ারিংটা থাকে। যদি ওষুধ প্রয়োগ করার পর একটু বেড়ে যায় তখন এটা একটু বিরতি দিলে অথবা গ্লাসিং করে দিলেই কমে যায়, তখন যে তীব্রতা, এই তীব্রতাটা আর ভোগ করে না রুগী। যেমন আমাদের ডাক্তার সত্যরঞ্জন দে, উনি আজ প্রয়াত, উনি কীভাবে এসেছিলেন হোমিওপ্যাথিতে। ওনার এক সময় চর্মপীড়া ছিল। ডাক্তার প্রেমদারঞ্জন দাস আপনার নাম শুনেছেন, ওনার মাধ্যমে চিকিৎসা করছেন। করার পরে তখন এই পদ্ধতিটা এতটা প্রচলিত, সত্যবাবুকে যখন ওষুধ দিছে ওনার ডায়াগনোসিস আবার খুব কারেক্ট হতো। আরোগ্যের হার 90%, 95% পর্যন্ত আরোগ্যের হার ছিল এবং ওনার একটা সুনাম ছিল। তো কি করব, যে পদ্ধতি আছে এই পদ্ধতিতে উনি অভ্যস্ত হয়ে গেছেন, ওই পদ্ধতিতেই উনি চিকিৎসা করছেন। করার পরে ওনাকে একটা মেডিসিনে দিচ্ছে, কিন্তু ঔষধ দেওয়ার পরে ওনার ছিল কি ব্যথা ছিল, বুকের মধ্যে ব্যথা, বিশেষ করে বুকের নিচে ব্যথা, পেটের উপরে ব্যথা ছিল। এখন ওনার যে ঔষধ ডায়াগনোসিস হয়েছে সেই ঔষধ যখন প্রয়োগ করছে, করার পরে চর্মপীড়া বের হয়ে গেছে। উনি বলছে যে কোন ধরনের চর্মপীড়া যদি বের হয় তাহলে তুমি কিন্তু বিভ্রান্ত হইবা না। তো চর্মপীড়া বের হয়েছে, এমনভাবে বের হয়েছে, উনি শিক্ষক ছিলেন, ওনার আর শিক্ষকতা করার সম্ভব হয়েছে না, মানে তখনকার সময় কয়েক মাস উনি বিছানায় ছিলেন। মানে চর্মপীড়া বের হয়ে স্কিনগুলো ফেটে গেছে, ফেটে রস বের হয়েছে। কিন্তু উনিও তো হোমিওপ্যাথি পড়াশোনা করছেন, উনি বিভ্রান্ত হন নাই, যে উনি বুঝতেছেন যে আমি আরোগ্যের দিকে ধাবিত হচ্ছি, আমার যদিও সাময়িক কষ্ট হচ্ছে কিন্তু আমি আমার সারা জীবনের রোগ থেকে মুক্তি পাওয়ার একটা দ্বারপ্রান্তে যাচ্ছি। তো রস পড়তে পরে একটা নির্দিষ্ট সময়ে উনি ভালো হয়েছেন। তো এটা যদি মিলিসিমেল পদ্ধতিতে প্রয়োগ হইতো তাইলে এই কষ্টটা অতটা কষ্ট হইতো না। উনি কিন্তু শয্যাশায়ী হয়ে গেছিলেন, অন্য কেউ যদি হইতো তাইলে ডাক্তার ছেড়ে হোমিওপ্যাথি ছেড়ে ফালাইতা। কিন্তু উনি তো পড়াশোনা করছেন, উনি নিজেও ডাক্তার, তখন এতটা মানে বুঝতেন না, তবু হোমিওপ্যাথির মৌলিক বিষয়টা উনি বুঝতেন, যার জন্য উনি আঁকড়ে ধরে আছেন। একটা সাময়িক কষ্ট ভোগ করছেন একটা বৃহত্তর সুখের আশায়। তো এই জন্যই 6th এডিশনের আবির্ভাব এবং বিনা কষ্টে এবং নিরুপদ্রবে রোগী আরোগ্য হয়। তারপরে যেটা বলছে যে পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ, পার্মানেন্ট রেস্টোরেশন মানে স্থায়ীভাবে। এই কথাটা অবশ্যই একটু আপেক্ষিক, পার্মানেন্ট বলতে এই জগতে কিচ্ছু নাই, এটা আপেক্ষিক। একজন রোগীকে চিকিৎসা দেওয়ার পর সে যদি স্বাস্থ্যবিধি আহার বা রেজিমেন্ট সঠিকভাবে প্রতিপালন করে তাহলে সে দীর্ঘদিন ভালো থাকবে। কিন্তু সে তার স্বাস্থ্যবিধি মানল না, উত্তেজক খাবার খাইল, তাইলে তো তার রোগ হইতে পারে। এক্ষেত্রে এই কথাটা একটু আপেক্ষিক, তবে স্বাস্থ্যবিধি যদি মানে তাহলে সে দীর্ঘদিন ভালো থাকবে। তারপর কি বলছেন রিমুভেল অ্যান্ড ইনহেলেশন অফ দ্য ডিজিজ ইন দ্য হোল এক্সটেন্ট, মানে সামগ্রিকভাবে রোগটা দূর করতে হবে। অনলি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ,
ট্রিট হোললি, নট পার্টলি ট্রিট হোললি মানে কি সামগ্রিকভাবে। আমার কাছে যখন রুগী আসে তখন আমরা যেমন মাথা ব্যথা নিয়ে আসলো, ধরেন একটা সাপোজ মাথা ব্যথা নিয়ে আসলো, আমরা কি শুধু মাথা ব্যথা শুনে ওষুধ দিই না, তার একটা কেস হিস্ট্রি নেই, তার সামগ্রিক অবস্থাটা জানার পরে যেটা কষ্ট বেশি সেই কষ্টের উপরে প্রায়োরিটি দিয়ে আমরা ওষুধটা প্রয়োগ করি। মানে ট্রিটমেন্ট আমরা দিই ম্যান এজ এ হোল মানে সামগ্রিকভাবে। তাহলে কি হয়, রুগীর মাথা ব্যথা দূর হয়। অন্য কোনো কষ্ট থাকলে যদি রুগী নাও বলে, হোমিওপ্যাথি ওই কষ্টটাও দূর করে দেয়। যেমন একটু আগে আমি বলছিলাম ডায়াবেটিস আইছিল, ওয়ার্ডসের চিকিৎসা নেওয়ার জন্য তার ডায়াবেটিসটাও নিয়ন্ত্রণে চলে আসলো, সে কিন্তু এটার প্রয়োজন মনে করছে না বলার। আর ভাগ্যিস মানে যে ওষুধটা প্রয়োগ হয়েছে এই ওষুধটা হয়ে গেছে তার মানে যে হোল মানে হয়ে গেছে, মেসিং হয়ে গেছে, যার জন্য একটা কথা না বললেও, একটা উপসর্গের কথা না বললেও সেটাও দূর হয়ে যায়। ওষুধ যখন রুগীতে মেসিং হয় তার মেনে যে হোল দৃষ্টিভঙ্গিতে ট্রিটমেন্টটা হয় তখন এগুলা হয়। তারপর কি বলছেন ইন দ্য শর্টেস্ট মোস্ট রিলায়েবল, স্বল্প সময় তো আগেই বলছি, মোস্ট রিলায়েবল একটা বিশ্বাসযোগ্য নীতিতে চিকিৎসাটা হতে হবে। ওষুধ দিলেই তো হবে না, তার একটা বিশ্বাসযোগ্য নীতিতে হতে হবে। এই নীতিটা কি আমরা সবাই জানি, সেই নীতিটা হচ্ছে সদৃশ নীতি। এই নীতিটা হচ্ছে প্রাকৃতিক নীতি। সদৃশ নীতিটাও প্রাকৃতিক নীতি। এটা কীরকম আরেকটু যদি আমি বুঝিয়ে বলি, যেমন ধরুন হোমিওপ্যাথির যে ওষুধটা প্রুভিং হয় সেটা কিভাবে হয়, সুস্থ মানুষের দেহে প্রয়োগ করা হয়। প্রয়োগ করার ফলে যে ধরনের উপসর্গ দেখা দেয় সেই উপসর্গগুলোই মেটেরিয়ামেটিক হিসেবে নোট হয়, মেটেরিয়ামেটিকে স্থান পায়। তো এই উপসর্গ যদি কোনো রুগী নিয়ে আসে তাইলে এর সাথে সিমিলারিটি রেখেই ওষুধটা প্রয়োগ করা হয়। এটাই হলো তার মানে নীতি, সদৃশ নীতি, এবং এটাই বিশ্বাসযোগ্য নীতি। কারণ যে সুস্থ মানুষকে অসুস্থ করতে পারে সেই ঔষধ অসুস্থ মানুষকে সুস্থ করতে পারে। এখানে কোনো বোধ হয়, মনে হয়, সন্দেহের কোনো অবকাশ নেই। এটি হলো প্রাকৃতিক নীতি। তো চিকিৎসার মূলত এই পর্যন্ত সারা বিশ্বে যত চিকিৎসা হয় দুইটা নীতিতে হয়, একটি হলো সদৃশ নীতি আর একটি হলো বিসদৃশ নীতি। হোমিওপ্যাথি একমাত্র হলো সদৃশ নীতি, এবং এটা এই নীতিটা কোনো খারু বানানো না, জুড়ে ছাপিয়ে দেওয়ার না, এটা প্রকৃতিকে স্টাডি করে হানিম্যান উপলব্ধি করেছেন এবং সেই উপলব্ধিটাই জগৎবাসীর জন্য দিয়ে গেছেন। অন দ্য মোস্ট হার্মলেস ওয়ে, সবচেয়ে নির্দোষ পন্থায়। আমরা যখন হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করি তখন একটা ওষুধ প্রয়োগ করার পর এই ওষুধের সাইড এফেক্ট নিবারণের জন্য অন্য কোনো ওষুধ আর দেওয়ার প্রয়োজন হয় না, বরঞ্চ অন্য কোনো অসুখ থাকলে সেই অসুখটা তার দূর হয়ে যায়, অন্য কোনো উপসর্গ থাকলে সেই উপসর্গটাও দূর হয়ে যায়। আমরা প্রচলিত চিকিৎসায় দেখি যদি কোনো ওষুধ প্রয়োগ করা হয় তাহলে এই ওষুধের যে কিছু সাইড এফেক্ট আছে এই সাইড এফেক্টগুলো দূর করার জন্য আবার আরেকটা ওষুধ দেওয়া হয়। কিন্তু হোমিওপ্যাথিতে এই ধরনের কোনো একটা ওষুধের প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট বিদূরিত করার জন্য আর কোনো ওষুধের প্রয়োজন হয় না। যেমন ধরেন কোনো প্রচলিত চিকিৎসা বিজ্ঞানে কারো যদি কোনো পেন কিলার দেওয়া হয় তাহলে সাথে কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধটা দেয়। আমরা সচরাচর এটা দেখি। কেন দেয়? কারণ ওই পেন কিলার ওষুধটায় তার গ্যাস্ট্রিক মানে গ্যাস ফর্ম করতে সহায়তা করে, গ্যাস উৎপাদন করে মানে কি তার ডাইজেস্টিভ যে সিস্টেম আছে এই সিস্টেমের যে কার্যক্রম আছে এই কার্যক্রমের মধ্যে গিয়ে একটা ব্যাঘাত সৃষ্টি করে, যার জন্য তাকে আরেকটা ঔষধ দেওয়া লাগে। কিন্তু হোমিওপ্যাথিতে আমরা যখন একটা ঔষধ প্রয়োগ করি তখন তার সাইড এফেক্ট দূর করার জন্য আর অন্য কোনো ঔষধ দেওয়ার প্রয়োজন হয় না। এই জন্য একে বলা হয়েছে যে মোস্ট হার্মলেস ওয়ে, সবচেয়ে নির্দোষ পন্থায়। এবং লাস্টলি যে কথাটা বলছেন হেনিম্যান সেটা বলছে অন দ্য ইজিলি কম্প্রিহেন্সিভ প্রিন্সিপল। এখন আমি যে ওষুধটা দিব, চিকিৎসাটা দিব, তার তো একটা কম্প্রিহেন্সিভ প্রিন্সিপল থাকতে হবে। তার এটা নীতির কথাই বলা হয়েছে। সেই কম্প্রিহেন্সিভ প্রিন্সিপলটা কি? ওই সদৃশ নীতি। আমরা যদি দেখি যে চুম্বক দণ্ডের কথা আমরা জানি যে তার যে সমমেরু আছে,
উত্তর মেরু যখন কাছে নিয়ে আসা হয় তখন কি করে, সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। এটা একটা বৈজ্ঞানিক ভিত্তি। এবং হোমিওপ্যাথির হলো সদৃশ বিধান, এই জন্য সদৃশ অনুসারে ঔষধ যখন প্রয়োগ হয় তা রোগকে বিদূরিত করে, রোগী নির্মল আরোগ্য হয়। এটি তার বোধগম্য নীতি এবং সহজবুদ্ধ নীতি। তো আমি আর বেশি সময় নেব না, আমার আধা ঘন্টা হয়ে গেছে। তো আমরা আজকের যে অনুচ্ছেদটা পড়লাম, এটা কি, দ্য হাইয়েস্ট আইডেল অফ কিউর, আরোগ্যের বৈশিষ্ট্য, মানে আদর্শ আরোগ্যের বৈশিষ্ট্য কি কি? একটা হলো দ্রুত সময় আরোগ্য করতে হবে, মানে র্যাপিডলি, আর কি বিনা কষ্টে, জেন্টেল। তারপরে কি, পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ, যেটা আমি একটা আগে বলেছি যে পার্মানেন্ট কথাটা একটু আপেক্ষিক। যাই হোক, তবু এটা শর্ত সাপেক্ষে, যদি সে স্বাস্থ্যবিধি মান্য চলে তাহলে সে দীর্ঘদিন ভালো থাকবে। আর কি, হোল এক্সটেন্ট, মানে রিমুভেল অ্যান্ড ইনহেলেশন অফ দ্য ডিজিজ ইন দ্য হোল এক্সটেন্ট, কীভাবে, সামগ্রিকভাবে, ইন দ্য শর্টেস্ট অ্যান্ড রিলায়েবল ওয়ে, বিশ্বাসযোগ্য এবং প্রাকৃতিক নিয়মে। আর কি, ইজিলি কম্প্রিহেন্সিভ প্রিন্সিপল, একটা সহজবুদ্ধ নীতি অনুসারে আরোগ্য করতে হবে। তাহলেই মানব জাতির কল্যাণ হবে এবং একজন ডাক্তার হিসেবে তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা সাকসেস হবে। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি আমার যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞানের আলোকে দিতে পারি। আমাদের সিনিয়র ডাক্তারবৃন্দ আছেন, তারাও দিতে পারবেন। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।